আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সৈয়দ আল লাহিয়ান আপনাদের সামনে আজকে একটা ফিজিক্স ক্লাস নিয়ে এসেছি এবং এটা এইচএসসি সেকেন্ড পেপার। এইচএসসি যারা বাচ্চারা আছেন তাদের জন্য এই ক্লাসটা স্পেশালি। এইচএসসি সেকেন্ড পেপারের অধ্যায় 2 যেটা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আমরা আজকে সেটার ক্লাস শুরু করব এই সেন্সে খুব ছোট্ট একটা ক্লাস হবে আজকে, এবং আজকের ক্লাসে আমি খুবই সিম্পল কিছু কনসেপ্ট নিয়ে আসলে কথা বলবো। তো স্থির তড়িৎ এই নামটা শুনলে আমি প্রিটি শিওর যারা যারা এই ক্লাসটা দেখছেন তারা সবাই একটা টপিক আপনাদের মাথায় নিয়ে আসছেন। সেই টপিকটার নাম হচ্ছে চার্জ। ঠিক আছে, তো আমরা এই চার্জ নিয়ে কথা বলা আজকে শুরু করবো এবং চার্জের পর কুলম্বের সূত্র অ্যান্ড সো অন এগুলোকে কি করে আসলে দেখা হয় সেটাকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলেন কথা না বলে আমরা ক্লাস শুরু করি। তো আমরা প্রথমে কথা বলতে চাই চার্জ নিয়ে, তাই না? চার্জ শব্দটা একটা ইংরেজি শব্দ, দ্যাটস ওয়াই আমি ইংরেজিতে লিখছি। বাংলাতে আপনারা চার্জ লিখতে পারেন, কিন্তু এই চার্জের সংজ্ঞা নিয়ে আমি অনেকের মধ্যে অনেক কনফিউশন দেখি, সো দ্যাটস ওয়াই সংজ্ঞাটাকে নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা মনে রাখবেন, অনেকে বলেন যে চার্জ হচ্ছে একটা কণা। চার্জ কখনোই কোনো কণা নয়। এটা মনে রাখবেন, চার্জ কোনো কণা নয়। বরং চার্জের সংজ্ঞাটা আপনারা এভাবে বলতে পারেন, পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী কণা সমূহের একটি বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো চার্জ। সো দ্যাট মিনস বেসিক্যালি চার্জ কোনো কণা না, বরং কোনো কণা যে ধর্ম ধারণ করে সেই ধর্মটাকেই বলবো আমরা চার্জ। আমার হাতের লেখা একটু খারাপ, সো আমি এই জন্য কথা যেগুলো বলেছি সেটা শুনে লিখতে চেষ্টা করতে পারেন। আমি আরেকবার বলছি, পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের একটি বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো চার্জ। এবং সেই বৈশিষ্ট্যমূলক ধর্ম বলতে কি বুঝি, এখানে একটা জায়গায় আপনাদের আন্ডারলাইন করা উচিত, সেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক ধর্ম। এখন এই বৈশিষ্ট্যমূলক ধর্মের একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই যে আসলে বৈশিষ্ট্যমূলক ধর্ম বলতে আমরা কি বুঝি। যে কোনো পদার্থের ভর বলে একটা ব্যাপার আছে। আমরা জানি যে কোনো বস্তুর যে কোনো কণার ভর বলে একটা ব্যাপার আছে, যেটাকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করি। সো এই এম বা ভর হচ্ছে যে কোনো বস্তুর এরকম একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম। ঠিক আছে, যার সবার ভর থাকে। এবং আপনারা জানেন, যারা যারা নিউটনের বলবিদ্যা বা নিউটনের মেকানিক্স করে এসেছেন, যে ভর হচ্ছে আমরা বলের সাথে সম্পর্কায়িত করে এফ ইজ ইকুয়ালস টু এম এ একটা সমীকরণ আপনারা সবাই জানেন, এফ ইজ ইকুয়ালস টু এম এ। এই সমীকরণ থেকে কিন্তু আমরা আসলে বলতে পারি কোন বস্তুর ভর এমন একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম যেই ভর আসলে এফ ওভার এ। আমরা কিন্তু খুব সুন্দর করে এই ব্যাপারটা ক্যালকুলেট করতে পারি এবং আমরা জড়তাকে ভর দিয়ে পরিমাপ করেছি। তো সেই রকমের একটা ধর্ম হচ্ছে চার্জ। কার ধর্ম? পদার্থ সৃষ্টিকারী যে সকল কণা আছে সে সকল কণার একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ। এখন পদার্থ সৃষ্টিকারী কণা বলতে আমরা আসলে কি বুঝি? এই যে এখানে পদার্থ সৃষ্টিকারী কণা যে কথাটা আমরা লিখেছি, এই কণা বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা এখন জানি যে পদার্থ সৃষ্টিকারী কণার মধ্যে 3 রকম কণা আছে। এক ধরনের কণাকে আমরা বলি ইলেকট্রন, আরেক ধরনের কণা আছে প্রোটন, এবং আরেক ধরনের কণা আছে নিউট্রন। সো ইলেকট্রন এবং প্রোটন এরা আসলে চার্জ ধারণ করে। ইলেকট্রন একটা কণা, প্রোটন একটা কণা, এবং ইলেকট্রন আর প্রোটন এই কণাগুলোর একটা ধর্ম হচ্ছে চার্জ। ঠিক আছে, এই জন্য এত জোর দিয়ে আমি একটা কথাকে এতক্ষণ ধরে বলছি, তার কারণটা হচ্ছে সাধারণত যখন আপনারা সিকিউ অ্যান্সার করেন সেক্ষেত্রে সংজ্ঞা চায়। সংজ্ঞা লিখতে গেলে যদি আমরা উল্টো পাল্টা কিছু জিনিসপত্র লিখে ফেলি তখন কিন্তু সেখানে নাম্বার কমে যাবে। সো আপনার থেকে বড় কথা, নাম্বার কমার থেকে বড় কথা, একটা কনসেপ্ট যদি প্রপারলি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু সেখানে আসলে প্রশ্ন আসলে আমরা ঘাবড়ে যাব বা আমাদের অনেক রকম ল্যাকিংস থাকবে, তাই না? তো যাই হোক, আশা করি চার্জ কাকে বলে এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনারা সবাই জানেন চার্জ আসলে আমরা ধরে রাখি 2 রকম। একরকম চার্জ আমরা বলি ধনাত্মক চার্জ, আর এক রকম চার্জকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক চার্জ। এই নামগুলো একদম আরবিটারিলি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নামগুলো একদম আরবিটারিলি দেওয়া হয়েছে, এটা কনভেনশন বা রীতিনীতি। তো ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ বলে কিছু ব্যাপার থাকে। এবং আপনারা এটাও জানেন, এই বৈশিষ্ট্যমূলক যে ধর্মের কথা একটু আগে বললাম না ভাইয়ারা আমরা, যে একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো চার্জ। সেই বৈশিষ্ট্যমূলক ধর্মটা হচ্ছে যদি সমধর্মী চার্জ থাকে, যদি সমধর্মী চার্জ পরস্পরের সাথে থাকে
তাহলে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, এবং যদি বিপরীতধর্মী চার্জ থাকে, যদি বিপরীতধর্মী চার্জ আমার সিস্টেমে থাকে, তাহলে সেই বিপরীতধর্মী চার্জগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, সো বৈশিষ্ট্যমূলক ধর্ম যে একটু আগে বললাম আমরা, পদার্থ সৃষ্টিকারী বৈশিষ্ট্যমূলক কণার বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ। সেই বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে তারা কখনো কখনো আকর্ষণ বল, কখনো কখনো বিকর্ষণ বল অনুভব করে। সো দেয়ার ইজ এ ফোর্স, এদের মধ্যে একটা ইন্টারাকশন হয়। এবং ফোর্স আছে আমরা কেমনে বুঝি? ওই তো কোন এরকম সিচুয়েশন সিস্টেম রাখলে যেখানে আমার চার্জ আছে, সমধর্মী চার্জ বা বিপরীতধর্মী চার্জ, এবং তারা যদি আমি বেঁধে না রাখি, দেখা যাবে চার্জগুলো আমার সিস্টেমে ফ্রি মুভ করছে, এক্সিলারেট করছে, সেখানে টরেন্ট সৃষ্টি হয়েছে। সো উই ক্যান অ্যাজিউম যে ওখানে অবশ্যই বল কাজ করছে। যদি দুইটা কণার দিকে এগিয়ে যায়, তাহলে আমি ধরে নেব আকর্ষণ বল কাজ করছে। কণাগুলো যদি দূরে সরে যায়, তাহলে আমি ধরে নেব সেখানে বিকর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, ওকে, গেল। এখন আমরা বাই নাও পার্টিকেল ফিজিক্সে অনেক দূর এগিয়ে গেছি। আমরা জানি যে আসলে পদার্থ একদম কোর হচ্ছে একটা অ্যাটম বা পরমাণু, এবং পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস বলে একটা ব্যাপার থাকে, যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন বলে অনেকগুলো কণা থাকে, এবং নিউক্লিয়াসের চারপাশে একটা এরকম কক্ষপথ বা অরবিটাল থাকে, যে অরবিটালে কিছু ইলেকট্রনস থাকে। ঠিক আছে, এবং বলতে পারেন আপনারা যতগুলো ইলেকট্রন বাইরে আছে ঠিক ততগুলো ইলেকট্রন ভেতরে আছে। সো ভেতরের এবং বাইরে ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণে সাধারণত এই যে আমার টোটাল সিস্টেমটা, এইটা আমার চার্জ নিরপেক্ষ একটা সিস্টেম হিসেবে আমরা তাকে চিন্তা করতে পারি। ঠিক আছে, সাধারণত প্রত্যেকটা সিস্টেমে চার্জ নিরপেক্ষ থাকে। তার কারণটা হচ্ছে যতগুলো ইলেকট্রন আমার এই সিস্টেমে আছে, ঠিক ততগুলো প্রোটনই আমার সিস্টেমে থাকে। এবং এই ইলেকট্রন আর প্রোটনই যে চার্জ বাহক, এটা আমরা একটু আগে বলেছি, আগের স্লাইডে বলেছি, ইলেকট্রন এবং প্রোটনই হচ্ছে চার্জ বাহক। এটা অনেক পরে এসে আমরা জেনেছি কিন্তু। ঠিক আছে, সেই ক্রোনোলজিটা আমরা ইনশাআল্লাহ দেখব। ওকে, তো চার্জ সম্পর্কে ধারণা হওয়ার পর এবার আমরা চার্জের কিছু কি বলবো, চার্জের কিছু বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে, চার্জের কিছু বৈশিষ্ট্য দেখব। তো চার্জের যে প্রথম বৈশিষ্ট্য আছে, সেই প্রথম বৈশিষ্ট্যটাকে আমরা এভাবে বলতে পারি, চার্জ সবসময় সংরক্ষিত। চার্জ সবসময় সংরক্ষিত। ঠিক আছে, আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, সেই সংরক্ষিত এই কথাটা যদিও বাংলায় অনেক কিছু মিন করে, বাট ইন দিস কেস সংরক্ষিত একটা ফিজিক্স টার্ম। ঠিক আছে, সংরক্ষিত আমরা বাংলা টার্ম হিসেবে ধরবো না, এটা একটা ফিজিক্স টার্ম। এবং এই সংরক্ষিত কথাটার অর্থ হচ্ছে যাকে আপনি সংরক্ষিত বলছেন তা সময়ের সাথে অপরিবর্তিত থাকবে সব সময়। ঠিক আছে, যখন আমরা বলতেছি চার্জ সবসময় সংরক্ষিত, তার মানে একটা গিভেন সিস্টেমে, একটা নির্দিষ্ট ব্যবস্থায় যতগুলো চার্জ আছে, সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, সেই চার্জের পরিমাণটা, চার্জ সবসময় পরিমাণ সংরক্ষিত, এটাকে এভাবে বলা যায় চার্জ এর পরিমাণ। চার্জ সবসময় সংরক্ষিত, এটাকে একটু সুন্দর করে আমরা বলতে পারি চার্জের পরিমাণ সবসময় সংরক্ষিত। দ্যাট মিনস এই সিস্টেমে যদি কোনো কারণে আমরা মনে করেন 4 কুলম্ব চার্জ নিয়ে কাজ করেছি, এই সিস্টেমটাকে আমরা যেভাবেই চেঞ্জ করি না কেন, তার ভেতরে চার্জের পরিমাণ সবসময় 4 কুলম্বই থাকবে। ঠিক আছে, অথবা আপনি এরকম চিন্তা করতে পারেন, সোডিয়াম ক্লোরাইড যখন আমরা হচ্ছে গিয়ে গঠন করি, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড পরমাণু যখন, মানে সোডিয়াম আর ক্লোরাইড মিলে যখন আমাদের একটা ওই যে আয়নিক বন্ধন গঠন করে, সোডিয়াম যেই ইলেকট্রনটাকে ছাড়বে, ক্লোরিন ঠিক সেই ইলেকট্রনটাকেই গ্রহণ করবে। সো এখানে কোনো চার্জ সৃষ্টিও হচ্ছে না, ধ্বংসও হচ্ছে না, চার্জের মোট পরিমাণ আসলে এই জায়গায় কনজার্ভ থাকতেছে। এই সংরক্ষিত টার্মটার বাংলা সংরক্ষিত বলছি, বাট ইংরেজিতে আমরা বলি এটা হচ্ছে কনজার্ভ। এটা হচ্ছে চার্জের একটা ধর্ম। এবং চার্জের দ্বিতীয় ধর্ম যেটা আমরা বলবো, সেটা হচ্ছে চার্জ এর পরিমাণ। চার্জ বলতেই আমরা শুধু চার্জের পরিমাণই বুঝবো, তাও ক্লিয়ার করে বলছি, চার্জের পরিমাণ সব সময়, এই কথাটা একটু কঠিন রাখতে পারে, আমি আপনাদের জন্য সংক্ষেপে সহজে বলছি, কোয়ান্টায়িত। চার্জ সব সময়
কোয়ান্টায়িত। ঠিক আছে, চার্জ সবসময় কোয়ান্টায়িত। এই কোয়ান্টায়িত কথাটার অর্থ কি? এই কোয়ান্টায়িত কথাটার অর্থ হচ্ছে যেহেতু আপনার যে চার্জগুলো আছে সেই চার্জগুলো আসলে কে ক্যারি করছে, আইদার ইলেকট্রন ক্যারি করছে অথবা আমার সেন্টারে যে প্রোটনগুলো আছে তারা ক্যারি করছে, তাই না? সো আমি যদি কখনো কোনো জায়গায় চার্জের পরিমাণ কিউ বের করতে যাই, সেই চার্জের পরিমাণ সবসময় একটা নির্দিষ্ট সংখ্যার পূর্ণ গুণিতক হয়। এখানে এন বলতে আমরা বুঝতেছি এন এর মান 1 2 3 ডট 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 এরকম যে কোনো বাস্তব ধনাত্মক সংখ্যা হইতে হবে। ঠিক আছে, চার্জের মান সবসময় এরকম কোয়ান্টাইজ থাকে এবং এই যে ই এর গুণিতক, ই এর মানটা এটা বাই সাম মিরাকেল, বাই সাম স্ট্রেঞ্জ কনভেনশন আমরা ধরে নিয়েছি যে চার্জের মানটা হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কোয়ান্টাইত কথাটা আরেকভাবে আমি একটু ব্যাখ্যা করতে পারি। আমার হাতে যে কলমটা আছে, এই কলমের লেন্থ মনে করেন এখানে 0 শুরু হয়েছে, এখানে মনে করেন 10 সেন্টিমিটার শুরু হয়েছে। তো এই কলমের লেন্থটা 0 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। 10.1 হতে পারে, 10.1 না, 10 সেন্টিমিটার পর্যন্ত যেহেতু বলছি, সো 0.1 সেন্টিমিটার হতে পারে, 0.2 সেন্টিমিটার হতে পারে, 0.25 সেন্টিমিটার হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু চার্জের পরিমাণ এরকম কখনোই হবে না, 0.1 0.25 এরকম হবে না। চার্জের পরিমাণ সবসময় ই এর একটা পূর্ণ গুণিতক হবে। দ্যাট ইজ বিকজ আমার চার্জ ক্যারি কে করতেছে, এই কণাগুলো চার্জ ক্যারি করতেছে। এই ইলেকট্রনকে অর্ধেক ভাঙ্গে আমি বলতে পারবো না যে অর্ধেক ইলেকট্রনের একটা চার্জ আমি পাইছি, সম্ভব না এই জিনিসটা, বুঝাইতে পারছি? সো দিস ইজ বাই, মাথায় রাখবেন চার্জ সবসময় কোয়ান্টাইত। তো এই হচ্ছে চার্জ নিয়ে আসলে আলোচনা। আশা করি চার্জের আলোচনাটুকু আপনারা মোটামুটি ধরতে পেরেছেন। ঠিক আছে, সো চার্জের আলোচনার উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে দেখি, তাহলে হয়তো বা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন বলা আছে সমস্ত পৃথিবীতে m ইকুয়ালস টু 10⁻21 কিলোগ্রাম পানি আছে। ধরে নেন আপনাদের কাছে বলা হচ্ছে সমস্ত পৃথিবীতে কতটুকু পানি আছে, 10⁻21 কিলোগ্রাম পানি আছে। ওকে, এখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই পানিতে টোটাল কতগুলো, এই যে পানি আছে কতগুলো ধনাত্মক ও ঋণাত্মক চার্জ আছে। জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে পৃথিবীতে 10⁻21 কিলোগ্রাম পানি দিয়ে দিয়েছি, সেই পানিতে টোটাল কতগুলো ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে। ঠিক আছে, এখন একটা চিন্তা করেন, আমরা একটু আগে বলেছি যে আমার যে পানির কথা বলা হচ্ছে সেই পানিতে, পানি একটা ম্যাটেরিয়াল, তাই না? এই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা সবাই জানি, একটু আগেই বলেছি যে যে কোনো অ্যাটম সাধারণত চার্জ নিরপেক্ষ থাকে, কারণ সেখানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সবসময় কি হয়, সমান হয়। ঠিক আছে, এখন আপনি চিন্তা করে দেখেন, আমি যদি প্রথমত 1 মোল পানির ভর কত, 1 মোল H2O সেটার ভর কত আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি প্রিটি শিওর আপনারা বলবেন 1 মোল পানি হচ্ছে 18 গ্রাম, তাই না? কারণ অক্সিজেন 16, 2টা হাইড্রোজেন আছে, 18। সো 18 গ্রাম যে অক্সিজেন মানে আমার কাছে এখানে আছে 1 মোল, তাই না? সো সেই জায়গাতে আমরা যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে কতগুলো আসলে অণু আছে, আমি যদি জিজ্ঞেস করি আপনার কাছে 10⁻21 কিলোগ্রাম পানি আছে, আমরা বলতে চাচ্ছি আমরা জানি 1 মোল পানি মানে 18 গ্রাম পানি, এবং এই 18 গ্রাম পানিতে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 টি আমরা পানির অণু পেয়ে থাকবো, তাই না? সো এই যে আমার পানির অণু সংখ্যা এতগুলো 18 গ্রামে, এখন আমি প্রশ্ন করতেই পারি তাহলে 10⁻21 কিলোগ্রামে আমার কাছে কতগুলো পানি আছে, পানির অণু আছে, এটা আমি প্রশ্ন করতে পারি এবং সেই প্রশ্নের উত্তর আমরা খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করে বলে ফেলতে পারি। আমরা তাহলে এইটুকু বলতে পারি যে বেসিক্যালি দেখেন আমার 18 গ্রাম মানে হচ্ছে ফার্স্ট অফ অল 1 মোল। তার মানে আমার কাছে যদি আমি জিজ্ঞেস করি 1 গ্রাম তার মানে কত মোল, 1/18 মোল, তাই না? ওকে, ভেরি গুড। আমি যদি এটাকে কিলোগ্রামে নিয়ে ট্রান্সফার করতে চাই, কথার কথা, ঠিক আছে, আমি এভাবেও কিন্তু বলতে পারতাম যে আমার এই জায়গাতে টোটাল মনে করেন 18 গ্রাম, তো 18 গ্রামকে আমরা বলতে পারি 0.018 কিলোগ্রাম।
তাই তো? সো 18 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে এই রেজাল্ট আসবে। সো আমি বলতে পারি 0.018 কিলোগ্রাম পানিতে 1 মোল। তাই আমি যদি বলি আমার কাছে যতটুকু বলেছে 10 টু দি পাওয়ার 21 কিলোগ্রাম পানিতে আসলে কতটুকু হবে, তাহলে আমার এখানে 0.018 আর উপরে আমার জন্য 10 টু দি পাওয়ার 21 মোল হয়ে যাবে। সো এখান থেকে আমি একটু ক্যালকুলেটরটা আমি প্রেস করি, আমার ক্যালকুলেটরের ভ্যালুটা আসতেছে হচ্ছে এখানে কতটুকু, তাহলে কত মোল হবে এটা? এটা হবে 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 22 মোল। ওয়াও, বিশাল সংখ্যক আমার কাছে হচ্ছে গিয়ে মোল সংখ্যা চলে এসেছে, তাই না? সো আমরা যদি মোলটাকে এভাবে বারবার করে দিয়ে আসলে এক্সপ্রেস করার দরকার নাই, আমরা ইউনিট হিসেবেই চিন্তা করি, তাই না? সো এখন আমরা জানি 1 মোল পানিতে কতগুলো অণু আছে, 1 মোল পানিতে কতগুলো অণু আছে। 1 মোল পানিতে আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পানি আছে, সুতরাং আমরা বলতে পারি 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল নাম্বারটা? 22 মোল। 22 মোল পানি, অণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 22, 1 না, 22টি, এতগুলো আমার কাছে পানির অণু আছে, ঠিক আছে? এখন আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে পানির অণু আমার কাছে আছে, এই পানির অণুতে মোট কতগুলো ধনাত্মক চার্জ এবং কতগুলো ঋণাত্মক চার্জ আছে। ফার্স্ট অফ অল আমরা যদি জিজ্ঞেস করি H2O, এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে? আমার অক্সিজেনের জন্য 8টা ইলেকট্রন থাকার কথা, এবং এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জন্য আর 2টা ইলেকট্রন থাকার কথা। সো একটা একটা অণু, পানির একটা অণু মানে হচ্ছে 10টা ইলেকট্রন, তাই না? সো 10টা ইলেকট্রন মানে 10 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব নেগেটিভ চার্জ আছে, ঋণাত্মক চার্জ আছে, আমি বলতে পারি তার মধ্যে, তাই না? তো ঋণাত্মক চার্জ হচ্ছে, কিন্তু মাইনাস চার্জ হিসাব করতেছি আমরা এখানে। একটা অণুর মধ্যে এই পরিমাণ চার্জ আছে, সুতরাং এই বিশাল সংখ্যক অণুর মধ্যে কতগুলো চার্জ আছে যদি জিজ্ঞেস করি আমরা, তাহলে কি বলবো? আমরা বলবো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এত ইন্টু একটা অণুতে আমার ইলেকট্রন কত? 10 ইন্টু 1.6 ইন্টু এত, তাই না? সো 10 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এই পুরো ক্যালকুলেশনটা করলে যেই ভ্যালু আসবে সেটাই হচ্ছে আপনার জন্য ওই 10 টু দি পাওয়ার 21 কিলোগ্রাম বা পৃথিবীর সমস্ত পানিতে কতটুকু নেগেটিভ চার্জ আছে। এবং এই মানটা আসবে আমার কাছে কত, তাহলে দেখি আমি যদি একটু ভ্যালুটা বসাই, ভ্যালুটা বসাইলে আসবে 5.36 ইন্টু 10 টু দি পাওয়ার 28 কুলম, ঠিক আছে? 5.36 ইন্টু 10 টু দি পাওয়ার 28 কুলম। এটা অবশ্যই ঋণাত্মক চার্জ, কারণ আমরা ইলেকট্রন দিয়ে হিসাব করছি। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে ধনাত্মক চার্জ কয়টা? ধনাত্মক চার্জও কি সেম নাম্বারই থাকবে, 5.36 ইন্টু 10 টু দি পাওয়ার 28 কুলম। দ্যাট ইজ বিকজ পৃথিবীতে পানি ধরে নিচ্ছি সবাই নিউট্রাল অবস্থায় আছে, ঠিক আছে? এবং হ্যাঁ, চার্জের একক কুলম্ব, এটা আপনারা সবাই 9-10 জানেন, তা এতক্ষণ ধরে বলি নাই। একটু পরে কুলম্বের সূত্র নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। সো তখন দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাটস হোয়াট চার্জ ইজ। আশা করি চার্জ সম্পর্কে একটা সুন্দর ধারণা হয়েছে। চার্জের এই গাণিতিক সমস্যাটা আপনাদেরকে বুঝতে সাহায্য করছে যে আসলে চার্জ নিয়ে আমরা কিভাবে ডিল করি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট অন্য ক্লাসে দেখা হবে, এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা আর কোন কোন টপিক বা আর কোন কোন এরকম ক্লাস আমাদের কাছ থেকে চান। থ্যাংক ইউ।